পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র ছাত্রছাত্রীকে জানাই অনেক শুভেচ্ছা এবং আরও একবার স্বাগতম। তো দেখো, আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের নতুন ক্লাস নম্বর 11। তো এটা রয়েছে তোমাদের অ্যাস্থমা সম্পর্কে। তো ক্লাসটা শুরু করার আগে বলি, যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো চলো দেরি না করে শুরু করি। দেখো, অ্যাস্থমা সম্পর্কে আমরা জানবো, এর আয়ুর্বেদিক ধারণা, কারণ, উপসর্গ, এর চিকিৎসা ও ফলাফল বিস্তারিতভাবে আমরা আজকে জানবো। তো চলো শুরু করি। অ্যাস্থমা সম্পর্কে ধারণা। অ্যাস্থমা জিনিসটা কি? দেখো, অ্যাস্থমা হলো একটা শ্বাসকষ্টজনিত দীর্ঘস্থায়ী রোগ। অর্থাৎ এটি একটা শ্বাসকষ্টজনিত একটা রোগ, যেখানে শ্বাসনালীর প্রদাহ ও সংকোচন ঘটে। অর্থাৎ কি হয়, শ্বাসনালীর প্রদাহ ও সংকোচন মানে ছোট হয়ে যায়, তাহলে শ্বাসনালীর প্রদাহ সংকোচন ঘটে, ফলে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে এর ফলে কি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষ করে নিঃশ্বাস ছাড়ার সময় বেশি সমস্যা দেখা যায়। আয়ুর্বেদে এই রোগকে বলা হয় শ্বাস রোগ। তাহলে এটি হয়ে গেল তোমাদের যে অ্যাস্থমা। তাহলে অ্যাস্থমার ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, এটা হলো মূলত কষ্টজনিত একটা রোগ, যেখানে কি হয় তোমাদের যে এই শ্বাসনালীর প্রদাহ ও সংকোচনের কি হয় ঘটে থাকে, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়। তো এর প্রধানত কফ ও বায়ু দোষের বিকৃতি থেকে উৎপন্ন। তাহলে এটি কী দোষের উৎপন্ন, কী দোষের বিকৃতি থেকে উৎপন্ন? এটি দেখো কফ ও বায়ু দোষের। এর আয়ুর্বেদিক মতে এর কারণ কী কী রয়েছে, আয়ুর্বেদিক কজেস কী রয়েছে? প্রধান দোষ রয়েছে কফ ও বায়ু দোষ। তো এটা আমরা পড়লাম। যখন বায়ু দোষের সঙ্গে মিশে শ্বাসনালীর পথ বন্ধ করে দেয়, তখন শ্বাস নিতে অসুবিধা হয়। তাহলে কি করে, যখন কফ বায়ু দোষের সঙ্গে মিশে শ্বাসনালীর পথ বন্ধ করে দেয়, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে পথটা সেটা যখন বন্ধ করে দেয়, তখন এই শ্বাসকষ্টটা হয়, যাকে আমরা অ্যাস্থমা বলি। সম্ভাব্য কারণ কি? ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া হতে পারে, ধুলো, ধোঁয়া, পলিউশন, ধূমপান, এটিও হতে পারে। 3 নম্বর পয়েন্ট দেখো, অতিরিক্ত ঠান্ডা, দই, বরফ, দুধজাত খাবার সেবন, এর ফলেও হতে পারে। 4 নম্বর পয়েন্ট, অতিরিক্ত পরিশ্রম বা ক্লান্তি। 5 নম্বর, মানসিক চাপ বা ভয়। তারপরে জেনেটিক বা বংশগত কারণ, এটিও হতে পারে। তাহলে এই হচ্ছে 6টা পয়েন্ট। তারপরে আমরা দেখব এর উপসর্গ বা সিমটম সম্পর্কে। শ্বাস নিতে কষ্ট বা হাঁপানি, এটি হলো তোমাদের সবথেকে প্রথম উপসর্গ, যে শ্বাস নিতে অবশ্যই কষ্ট হবে। বুক ভারী লাগা, কফ জমে থাকা বা কাশি, অর্থাৎ কফ জমে থাকবে এবং কাশির সৃষ্টি হবে। রাতে বা ভোরে শ্বাসকষ্ট বাড়বে। তারপরে হুইজিং জিনিসটা কি? শ্বাস নেওয়ার সময় শীষের মতো শব্দ, অর্থাৎ একটা আওয়াজ হবে, শব্দ হবে। তারপরে ঘুমের সমস্যা বা দম বন্ধ হয়ে আসা। এই হচ্ছে তোমাদের 6টা পয়েন্ট সিমটম সম্পর্কে বা উপসর্গ। তারপরে আমরা চলে যাব আয়ুর্বেদিক শ্রেণীবিন্যাস, এর টাইপস অফ কি রয়েছে, শ্বাসা রোগ। তাহলে এই শ্বাস রোগের যে আয়ুর্বেদিক শ্রেণীবিন্যাস, এটা একটু আমরা জানবো। যে মহাশ্বাসা, গুরুতর অবস্থা, ক্রমাগত দম বন্ধ হয়ে আসা, এটি হয়ে যাচ্ছে তোমাদের মহাশ্বাসা। অর্থাৎ এটা একটা খুবই আর কি হাই লেভেলে, এটা একদম টপ লেভেলে যদি চলে যায় এই অ্যাস্থমা রোগটা, তখন এটা হয়ে যায়। তারপরে কি রয়েছে, ঊর্ধ্বশ্বাসা, নিঃশ্বাস ছাড়তে অসুবিধা হয়, এইরকম কয়েকটা রয়েছে। চীনা শ্বাসা, তারপর টামাকা শ্বাসা, তা এগুলো হচ্ছে তোমাদের কিছু পয়েন্ট। তাহলে এবার আমরা চলে যাব দেখো আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে। এর আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা কী রয়েছে, অর্থাৎ এর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হলো তোমার নিদান পরিহার, অ্যাভয়েডিং কজেস, যেটা রয়েছে সেটা হচ্ছে কি, রোগের মূল কারণ যেমন ধুলো, ঠান্ডা, দই, ধূমপান, এইসব পুরোপুরি এড়িয়ে চলা। অর্থাৎ কি কি এড়িয়ে চলতে হবে তোমাদের? ধুলো, ঠান্ডা, এসব একদম এর কাছে থাকা যাবে না। দই, ধূমপান এসব পান করা চলবে না। তাহলে এসব পুরোপুরি এড়িয়ে চলতে হবে। তারপরে রয়েছে শোধন চিকিৎসা, ডিটক্সিফিকেশন থেরাপি। কি রয়েছে দেখো, বমন, কফ দূর করতে বমন ক্রিয়া করা হয়। তাহলে বমি করানোর চিকিৎসা, বমন মানে হচ্ছে তোমাদের বমি করানোর চিকিৎসা, কফ দূর করার জন্য এটা করানো হয়। তারপরে বস্তি জিনিসটা কি দেখো, বায়ুদোষকে সঠিক স্থানে ফিরিয়ে আনে। তাহলে বায়ুদোষকে সঠিক স্থানে ফিরিয়ে আনার নামই হচ্ছে তোমাদের বস্তি। তারপরে দেখো সমন চিকিৎসা জিনিসটা হচ্ছে তোমাদের আর একটা থেরাপি। এর প্রাচীন কিছু কার্যকর ওষুধ রয়েছে। এই ওষুধ সম্পর্কে তোমরা দেখো কী রয়েছে, সিটোপ্যালাডি চূর্ণ, তারপরে রয়েছে তালিসাডি চূর্ণ, তারপরে কন্টাকারি, অ্যাভেলেহা, এসব কিছু রয়েছে তোমাদের। এটা প্রাচীন, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। তো এবার আমরা চলে যাই দেখো 4 নম্বর পয়েন্টে, তেল ও নস্য চিকিৎসা সম্পর্কে। তো দেখো, নাক দিয়ে তেল প্রয়োগ করা হয় এবং এটাই হলো এর চিকিৎসার পদ্ধতি, নাক দিয়ে কিন্তু তেল প্রয়োগ করানো হয়। 5 নম্বর দেখো, জীবনযাপন বা লাইফস্টাইল এবং ডায়েট সম্পর্কে একটু জানি। যে ঠান্ডা খাবার, দুধ, দই, বরফজাত খাবার পরিহার করা। এই সমস্ত খাবার কিন্তু একদমই খাওয়া যাবে না, যেগুলো থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে।
এরপরে আমরা যাব হালকা গরম পানি পান করা, অর্থাৎ গরম পানি অতিরিক্ত নয়, হালকা গরম পানি পান করতে হবে। তারপরে প্রতিদিন হালকা ব্যায়াম, প্রাণায়াম, ভস্ত্রিকা ও অনুলোম বিলোম এই ধরনের প্রাণায়ামগুলো তোমাদের অবশ্যই করা প্রয়োজন। মানসিক চাপ কমানো, পর্যাপ্ত ঘুম। আমরা প্রায় দেখছি যে প্রতিটা রোগের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপটা একটা গুরুত্বপূর্ণ অপশন। তো এটা কিন্তু অবশ্যই তোমাদের কমাতে হবে, এই ধরনের চাপ কিন্তু থাকা উচিত নয়। আয়ুর্বেদিক ফলাফল আমরা দেখব এবার, যে প্রোগনোসিস অ্যান্ড বেনিফিটস। নিয়মিত আয়ুর্বেদিক চিকিৎসায় শ্বাসকষ্ট ও কফ কমে যায়। আচ্ছা, শ্বাসকষ্ট ও কফ জমা কমে যায় যদি আয়ুর্বেদিক চিকিৎসা রেগুলার করানো হয়। রোগের পুনরাবৃত্তি কমে, রোগের ইমিউনিটি বাড়ে। তারপরে দীর্ঘমেয়াদে ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন কমে, রোগীর জীবনমান উন্নত হয়, অর্থাৎ তার জীবনযাপনের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আরও উন্নত হয়। সহায়ক ঘরোয়া প্রতিকার কী রয়েছে দেখো, হোম রেমেডিস যেগুলো রয়েছে, যে মধু প্লাস আদা প্লাস কালো গোলমরিচ দিনে 2 বার নিতে হবে আর কি। তাহলে কিন্তু এটা ঠান্ডা লাগাটা অনেকটা কমে যাবে, যে কফ জমাটা সেটা কমে যাবে। তুলসী পাতা ও মধু মিশিয়ে সেবন, তুলসী পাতার সঙ্গে যদি মধু মিশিয়ে সেবন করা হয় তাহলেও কিন্তু এর থেকে প্রতিকার মেলবে। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট, গরম পানি বাষ্প নেওয়া, যে ভ্যাপার আমরা বলি সেই ভ্যাপার গরম পানি বাষ্প, এটা কিন্তু ইনহেল করতে হয়, নিতে হয়। তারপরে 4 নম্বর দেখো, হলুদ ও দুধ গরম করে রাতে ঘুমাবার আগে সেবন করা। তাহলে হলুদ ও দুধ একসঙ্গে মিশিয়ে রাতে ঘুমানোর আগে কিন্তু সেবন করতে হবে। প্রাণায়াম ও যোগ এবং প্রাণায়াম কী কী করা উচিত সেই সম্পর্কে আমরা দেখব। দেখো যে কী কী যোগ, অনুলোম বিলোম, ভস্ত্রিকা। তাহলে অনুলোম বিলোম অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ যোগাসন, এটা কিন্তু প্রতিটা রোগের ক্ষেত্রে করতে বলা হয়। তারপর ভস্ত্রিকা করতে বলা হয়। তারপরে কপালভাতি যেটা রয়েছে, কপালভাতি যে যোগাসন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে আরামদায়ক যোগাসন যেমন রয়েছে ভুজঙ্গাসন, তারপরে মৎস্যাসন, সেতুবন্ধাসন। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের কি, যে যোগগুলো করতে বলা হয়েছে সেই যোগগুলো। এবার আমরা দেখব এর উপসংহার সম্পর্কে একটু, যে আয়ুর্বেদে মতে অ্যাস্থমা একটি কফ বায়ু দোষজনিত রোগ। তাহলে এটি একটি কফ বায়ু দোষজনিত রোগ, যা জীবনযাপন, খাদ্যাভ্যাস ও নিয়মিত আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। অর্থাৎ এটি কী করবে, যে আয়ুর্বেদিক চিকিৎসা যদি করানো হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যাবে। এর দীর্ঘমেয়াদে এটি রোগীর শ্বাস প্রশ্বাসের শক্তি বৃদ্ধি করে ও রোগ পুনরায় ফিরে আসা প্রতিরোধ করে। তাহলে আয়ুর্বেদ মতে যদি এর চিকিৎসা করা হয় তাহলে কিন্তু এই রোগ আর হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আয়ুর্বেদের অনুযায়ী কিন্তু এই রোগ নিয়ন্ত্রণে আনা যাবে। তো এই ছিল তোমাদের অ্যাস্থমা ক্লাসের সমস্ত বিষয়বস্তু। আশা করছি বুঝতে পেরেছো, এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরের ক্লাসে আমরা এর যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই অপেক্ষা করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, যাতে যখনই আমি এই ধরনের এমসিকিউ ক্লাস বা টেস্ট প্র্যাকটিস সেট ক্লাস করাই তখন যাতে তোমরা এর নোটিফিকেশানটা পেয়ে যাও। তো ঠিক আছে, আজকে এতটুকুই, ধন্যবাদ।